আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম। আবার কথাটা বলে রাখি, আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা জার্নি শুরু করতেছি। সেই অর্গানিক কেমিস্ট্রি জার্নিতে তোমাদের একেবারে জিরো লেভেল থেকে পুরাটা শেখার জন্য এই ক্লাসগুলো তুমি একেবারে মনোযোগ সহকারে করবা। তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং ক্লাসগুলো আমরা এখন এএসডি গ্রুপে লাইভ নিচ্ছি। এই ক্লাসগুলো পরবর্তীতে তোমার আলোড়ন এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলে তোমাদের ইয়ে থাকবে, আহ, মানে রেকর্ডেড অবস্থায় দিয়ে দেওয়া হবে। যদি ফেসবুকে লাইভ পরবর্তীতে অনেক ঝামেলা করে, আমি ইউটিউবে লাইভ নিব তাহলে। মানে আজকে তো ফেসবুকেই হবে, তো ফেসবুকেই লাইভটা আমরা শুরু করব। মূলত এসডি গ্রুপেই লাইভগুলো হবে সাধারণত। যদি খুব ঝামেলা করে, ইদানিংকালে অনেক ফেসবুকে ঝামেলা হচ্ছে, সেই জন্য বললাম। তো ঠিক আছে, সবাই আমরা শুরু করে দেই আজকের। খুবই আমিও এক্সাইটেড তোমাদের মতো, যে যেহেতু জৈব যৌগ একটা এমন একটা চ্যাপ্টার যেটা নিয়ে আমাদের সবারই ভীতি থাকে। আর এটা যদি আমরা খুবই ইজি ওয়েতে শিখতে পারি, এর চেয়ে বড় বিষয় আর কিছুই হতে পারে না। তো ঠিক আছে, আমরা আজকের আমাদের জার্নিটা শুরু করে দিচ্ছি। তো ঠিক আছে, আমরা প্রথমত প্রথমত আজকে এটা হচ্ছে অর্গানিক জিরো টু প্রো, মানে জিরো থেকে তুমি প্রো লেভেলের হওয়ার জন্য এই কোর্সটা করতেছো। আর এইটার হচ্ছে আজকে হচ্ছে লেকচার ওয়ান। এবং লেকচার ওয়ানে আজকে আমি মূলত যেটা পড়াবো সেটা হচ্ছে জৈব যৌগের সূচনা। জৈব যৌগের সূচনা, দেখো জৈব যৌগের সূচনার মধ্যে তুমি কি কি জিনিস আসলে পড়বা আজকে। জৈব যৌগের সূচনার মধ্যে তুমি যেই জিনিসগুলো আসলে পড়বা সেগুলোকে আমি এখানে লিখে দিয়েছি। দেখো এখানে কি কি জিনিস তুমি পড়বা সেটা কিন্তু এখানে লেখা আছে, একটু খেয়াল করো। জৈব যৌগের সূচনা, আজকে আমরা প্রথমত এই পার্টগুলো আমরা আজকে কিন্তু শেষ করব। ঠিক আছে। আহ আগামী আগামী দিনগুলোতে দেখবা যে কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, হাইড্রোকার্বনের নামকরণ, তারপরে নামকরণ একটা পার্ট হবে, তারপরে সমানুতা নিয়ে দুইটা লেকচার হবে। এইভাবে করে করে আমরা বিক্রিয়ার দিকে ধাবিত হব। তো প্রথমত আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমে হাইড্রোকার্বন জিনিসটা কি, এইখান থেকে আমাদের জৈব রসায়ন কি, জৈব যৌগ কি। তারপরে আমরা পড়বো প্রাণশক্তির মতবাদ, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি। তারপরে ক্যাটেনেশন, জৈব যৌগের যে বৈশিষ্ট্য, জৈব যৌগগুলোর বৈশিষ্ট্য কি রকমের। ঠিক আছে। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, হাইড্রোকার্বন তো আগেই পড়বো। বন্ড লাইন ফর্মুলা, এটা আমাদেরকে একটু জানতে হবে, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। বন্ড লাইন ফর্মুলা যেটা, সেটা যদি আমরা জানি। এর সাথে আমরা পড়বো সংকরায়ন, যে আজকে মূলত আমরা পড়বো হাইড্রোকার্বনের সংকরায়ন গুলো। তারপরে আমরা পড়বো হচ্ছে কার্বনের ডিগ্রি, কার্বনের ডিগ্রি বলতে আসলে কি বোঝায়। তো এই জিনিসগুলো আমরা কভার করব আজকে। তো ঠিক আছে, এক এক করে আমরা শুরু করে দেই, এক এক করে আমরা শুরু করে দেই। আমি এখানে আমার লাইফটা একটু দেখে নেই, লাইফটা চলছে কিনা। হ্যাঁ, লাইভ চলছে। ওকে, আমাদের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রোকার্বন কি। তুমি দেখবা যে জৈব যৌগ পড়ার ক্ষেত্রে হাইড্রোকার্বন এই বিষয়টা খুব বেশি পরিমাণে আসে। তো আমরা হাইড্রোকার্বন বলতে কি বুঝি, যে এটা শব্দ আছে, শব্দের মধ্যেই দেওয়া আছে হাইড্রো এবং কার্বন, মানে হাইড্রোজেন এবং কার্বনের যৌগগুলোকেই হাইড্রোকার্বন বলে। হাইড্রোজেন ও কার্বনের যৌগসমূহকেই হাইড্রোকার্বন বলে, তাই না? হাইড্রোজেন ও কার্বনের যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। মানে হাইড্রোকার্বন তুমি যদি বলো, তার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন বাদে আর কিছু থাকা যাবে না, আর কিছু থাকা যাবে না। যেমন আমরা বলি অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কি? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন আর কার্বন মিলে যেই যৌগগুলো গঠিত হয় সেগুলোকেই হাইড্রোকার্বন বলে। মনে করো তুমি, তোমাকে আমি বললাম যে এখানে কার্বন আছে, তো তার সাথে হাইড্রোজেন আছে CH3, আবার বললাম CH3। তাহলে এই যৌগটার মধ্যে CH3 বন্ড CH3, এই যৌগটার মধ্যে কি কি জিনিস আছে? কি কি জিনিস আছে? শুধু হাইড্রোজেন এবং কার্বনই আছে। এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে আমাদের ইথেন। এটার নাম ইথেন। আমরা তো পরে আবার নামকরণ শিখবো, তখন আরো ভালো করে বুঝে নিব।
তো মনে করো ইথেন যে আছে, ইথেন একটা হাইড্রোকার্বন, কারণ হাইড্রোজেন এবং কার্বন আছে তাই। তাহলে হাইড্রোজেন আর কার্বন থাকলেই হাইড্রোকার্বন। হাইড্রোজেন কার্বনের সাথে অন্য কিছু থাকলে সেটা কি কি হাইড্রোকার্বন আমরা বলবো না। যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, নিচের কোনটি, নিচের কোনটা হাইড্রোকার্বন বলো, নিচের কোনটা হাইড্রোকার্বন? একেবারে শুরুতেই আমরা শুরু করে দিলাম, নিচের কোনটা হাইড্রোকার্বন বলো দেখি, কোনটা হাইড্রোকার্বন? C2H6O, C2H6, C2H4O, কোনোটি নয়। কোনটা হাইড্রোকার্বন? হাইড্রোজেন আর কার্বন থাকলে, অক্সিজেন থাকলে কি হাইড্রোকার্বন হবে? এগুলোতে এক্সট্রা ভাবে অক্সিজেন আছে, কিন্তু এটাতে কি আছে? শুধু হাইড্রোজেন আর কার্বন আছে। তার মানে ডেফিনেটলি কি হাইড্রোকার্বন কোনটা? বি নাম্বারটা। বি নাম্বারটা একটা হাইড্রোকার্বন। বুঝতে পারছো যে হাইড্রোজেন আর কার্বন মিলে যেই যৌগগুলো সেটাকে আমরা হাইড্রোকার্বন বলবো। তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা আসো এখন, নিচের কোনটি হাইড্রোকার্বন? আরো দিছি, নিচের কোনটা হাইড্রোকার্বন? এখানে হাইড্রোজেন আর কার্বন বাদে অক্সিজেন আছে, তাহলে এক্সট্রা ভাবে অক্সিজেন আছে, তাহলে এটা হাইড্রোকার্বন না। হাইড্রোজেন এবং কার্বন বাদে নাইট্রোজেন আছে, হাইড্রোকার্বন না। হাইড্রোজেন এবং কার্বন বাদে অক্সিজেন আছে, তার মানে হাইড্রোকার্বন না। কিন্তু এখানে শুধুমাত্র কি, শুধুমাত্র কি আছে? এখানে শুধুমাত্র হাইড্রোজেন দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে হাইড্রোকার্বন। রাইট, বি নাম্বারটা হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন গুলো যে আছে, হাইড্রোকার্বন গুলো যে আছে, এইখান থেকে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে জৈব রসায়ন কাকে বলে অথবা জৈব যৌগ কাকে বলে, আমরা যে পড়তেছি, তোমাকে কেউ যদি বলে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগে আমাদের সমস্যা, তো জৈব যৌগ জিনিসটা কি আসলে, জৈব যৌগ কাকে বলে, তাই না? এটা যদি আমাকে বলে, তাহলে জৈব যৌগ কাকে বলে বলো তো, কাকে বলে? সংজ্ঞা কি দিবা? যে হাইড্রোকার্বন ও এর থেকে উদ্ভূত, এর থেকে উদ্ভূত যৌগ সমূহকে, যৌগ সমূহকে জৈব যৌগ বলে। তোমাকে যদি বলা হয় জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ কাকে বলে, তখন তুমি দুইটা জিনিস বলবা। একটা হচ্ছে জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকতে পারে, এছাড়াও এর থেকে উদ্ভূত যৌগ যৌগ থাকতে পারে। এর থেকে উদ্ভূত যৌগ মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে যেটা বোঝায়, এই জিনিসটা উদ্ভূত যৌগ, এটা বলতে আসলে কি বোঝায়, এটার থেকে উদ্ভূত যৌগ, এটাকে বলা হয় হচ্ছে, এইটা হচ্ছে হাইড্রোকার্বনের, এটাকে বলা হয় হচ্ছে জাতক, হাইড্রোকার্বনের জাতক। হ্যাঁ, এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যেগুলো মানে জাতক আছে, মানে ওই ওই জায়গাতে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে এমন যৌগগুলো, এগুলোর যে সমষ্টি একত্রিত ভাবে করে এগুলোকে বলে জৈব যৌগ। কথা কি বুঝতে পারছো? এগুলাকে কি বলে? এগুলোকে বলে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ যদি এগুলো হয়, তাহলে জৈব রসায়ন কাকে বলে? তোমাকে যদি জিজ্ঞেস করি আমি, জৈব রসায়ন কাকে বলে? জৈব রসায়নও সেম, জৈব রসায়নও সেম জিনিস, যে হাইড্রোকার্বন ও এর জাতক নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। কথা কি বুঝেছো? তাকে কি বলে? তাকে জৈব রসায়ন বলে। তাহলে জৈব রসায়ন কাকে বলে? জৈব রসায়ন কাকে বলে? জৈব যৌগ কাকে বলে? বুঝতে পারছো? জৈব যৌগ হচ্ছে মানে এখানে হাইড্রোকার্বন, আগে আমরা শিখলাম হাইড্রোকার্বন কি জিনিস, হাইড্রোজেন আর কার্বন। এখানে মনে মনে রাখতে হবে হাইড্রোজেন আর কার্বন মিলে হাইড্রোকার্বন, কিন্তু জৈব যৌগের মধ্যে অন্যান্য জিনিসও থাকতে পারে। কেন? ওই যে জাতকের কথা যখন বলতেছি, জাতক মানে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক, মানে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, তার মানে এর মধ্যে অক্সিজেন থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে,
ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, এগুলো জিনিসও থাকতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, এর জাতকগুলোর কথা যখন আমরা বলতেছি, এই জাতকের কথা যখন আমরা উঠাচ্ছি, জাতকের কথা যখন আমরা বলছি, এই জাতক, এই জাতকের কথা যখন আমরা বলছি, এইখানে যেমন এই যে জাতকের কথা যেই সময় আমরা এখানে বলছি, এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই কার্বনের সাথে যেমন হাইড্রোজেন যেমন থাকতে পারে, এটা বাদ দিয়েও এই জাতকের জন্য এখানে কি কি থাকতে পারতেছে আরো, সাধারণত নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, ফসফরাস, সালফার, এগুলো থাকতে পারে। ঠিক আছে, এগুলো থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের জৈব রসায়নের বিষয়। আসো এরপরে এরপরে আমরা শুরু করি আমাদের বিষয়, যে প্রাণ শক্তির মতবাদ, প্রাণ শক্তির মতবাদ নিয়ে আমি একেবারে শুরু থেকেই আমি পড়াচ্ছি, একেবারে শুরু থেকে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে যাওয়া, কোনো প্যারা নাই। দেখো, প্রাণ শক্তির মতবাদ, প্রাণ শক্তির মতবাদটা দিয়েছিল কে? বার্জেলিয়াস, তাই না? তো প্রথমত একটা জিনিস হচ্ছে মনে রাখো, 1808 সালে 1808 সালে বার্জেলিয়াস কি করেছে? বার্জেলিয়াস যেই জিনিসটা বলেছে সেটা হচ্ছে, যেগুলো প্রাণী বা উদ্ভিদ দেহে পাওয়া যায়, সেগুলাকে আমরা বলি হচ্ছে জৈব যৌগ। আর প্রাণী বা উদ্ভিদ দেহ বাদে, হ্যাঁ, যেটা আহ, মানে যাদের প্রাণ নাই, এমন কিছু অন্যান্য অন্যান্য জিনিস থেকে যেগুলো জিনিস পাওয়া যায়, সেগুলোকে সেগুলোকে তিনি নাম দেন হচ্ছে অজৈব যৌগ, অজৈব যৌগ। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই, এটাতে কোনো প্রবলেম নাই, এই জিনিস ঠিকই আছে। আমরা এখনো বলতেছি যে যেগুলো প্রাণী দেহে যেগুলো উৎপন্ন হচ্ছে, মানে প্রাণী দেহে যেগুলো পাওয়া যাচ্ছে, প্রাণী বা উদ্ভিদ দেহে যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা কি বলতেছি? জৈব যৌগ। আর যেগুলো যেগুলো হচ্ছে অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে অজৈব যৌগ। তিনি এরপরে করেছেন কি, এরপরে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে 1815 সালে, 1815 সালে এই বার্জেলিয়াসই যেই কাজটা করেছেন, সেটা সেটা এমন যে তিনি বলেছেন এই জৈব যৌগগুলা শুধুমাত্র শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ দেহের একটা জটিল প্রক্রিয়া থেকেই উৎপন্ন করা সম্ভব, অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। এটাকেই বলা হয় প্রাণশক্তির মতবাদ। 1815 সালে তিনি যেই কথাটা বললেন, যে জৈব যৌগ শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ থেকেই উৎপন্ন হওয়া সম্ভব। মানে এই জিনিসটা এই জিনিসটা তুমি কখনোই একটা অজৈব যৌগ থেকে তুমি তৈরি করতে পারবা না, অজৈব অজৈব কোনো যৌগ থেকে তুমি তৈরি করতে পারবা না। এই জিনিসটাকেই বলা হয় প্রাণ শক্তির মতবাদ। এটাকে কি বলা হয় বলতো? প্রাণ শক্তির মতবাদ বলা হয়। বুঝছো কি বুঝো নাই? এটাকে এটাকে বলা হয় হচ্ছে প্রাণ শক্তির মতবাদ। যে এই প্রাণ শক্তির মতবাদটা দিয়েছিলেন হচ্ছে 1815 সালে। কিন্তু এই জিনিসটা আসলে পরে ভুল প্রমাণিত হয়েছে। কত কত সালে ভুল প্রমাণিত হয়েছে তোমার? এই যে 1815 সালের পরে, এর পরে দেখা গেল যে 1828 সালে ফ্রিডরিখ ভোলার, 1828 সালে ফ্রিডরিখ, এই যে দেখো আমি লিখতেছি ওহলার, কিন্তু এনার এনার সঠিক উচ্চারণ হচ্ছে ফ্রিডরিখ ভোলার, যার মানে WOH এ ভো হয়, ফ্রিডরিখ ভোলার। যদিও কোনো কোনো বইয়ে উহলার লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ভোলার। ফ্রিডরিখ ভোলার তিনি অজৈব যৌগ থেকে জৈব যৌগ
তৈরি করে ফেলেন, অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করে ফেলছে। সেই অজৈব যৌগটা কি? এই অজৈব যৌগটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। উনি যেটা চেয়েছিলেন অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট পাওয়ার জন্য। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, এটাকে উত্তপ্ত করে কি কি চেয়েছেন? যে কঠিন অ্যামোনিয়া উৎপন্ন করতে। কিন্তু তিনি যেই জিনিসটা আবিষ্কার করে ফেলেন সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করে ফেলেন। এই ইউরিয়া, এই ইউরিয়া একটা জৈব যৌগ। কিভাবে করে ইউরিয়া জৈব যৌগ? ইউরিয়া প্রাণীর মূত্রের মধ্যে যে ইউরিন আছে, ইউরিন যে আছে, ইউরিনের মধ্যে আগেই আবিষ্কৃত হয়েছিল। ইউরিন, ইউরিনের মধ্যে ইউরিয়াটা আগেই আবিষ্কৃত হয়েছিল যে এটা একটা জৈব যৌগ। তাহলে এখন কি বোঝা গেল? এখন বোঝা গেল যে আসলে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়। অজৈব যৌগ থেকে, এই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে তোমার উত্তপ্ত করে তোমার কি তৈরি করা গেছে বলো তো? তোমার উত্তপ্ত করে তোমার ইউরিয়া তৈরি হয়ে গেছে। যেহেতু অ্যামোনিয়াম সায়ানাইড থেকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি হয়ে গেছে, ইউরিয়া একটা জৈব যৌগ, তার মানে জৈব যৌগ শুধুমাত্র প্রাণী দেহের ওই জৈব প্রাণী দেহ থেকে উৎপন্ন করা যায় এটা না, একটা অজৈব যৌগ থেকেও তৈরি করা যায়। তার মানে এখান থেকে তোমার প্রাণ শক্তির মতবাদটা ভুল প্রমাণিত হয়েছে। তো যাই হোক, ফেসবুক যতবার কাটবে আমরা বারবার করে আসবো, সমস্যা নাই, ঠিক আছে? আমাদের আমাদের সাথে এখন পেরে উঠবে না। তো আসো আমরা শুরু করি আবার। আমরা আবার বলি যে দেখো 1828 সালে ফ্রিডরিখ ভোলার, যেটা উহলার বলে অনেকেই, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া পাইছে। এই যে ইউরিয়া যে পেলো, ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ। তার মানে প্রাণ শক্তির মতবাদে যেই কথাটা বলা হয়েছিল যে আসলে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যায় না, সেটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এইবার এইবার যেটা এইবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে পৃথিবীতে জৈব যৌগ অনেক পরিমাণে বেশি। তুমি যদি বলো তোমাদের পড়াশোনা জৈব যৌগে এত বেশি কেন, মানে তোমাদের অজৈব যৌগ যে পার্টটা আছে চ্যাপ্টার বেশি, কিন্তু জৈব যৌগের চ্যাপ্টার তো একটা। কিন্তু এই জৈব যৌগের পড়াশোনা এত বেশি কেন? কারণ পৃথিবীতে জৈব যৌগের পরিমাণ অনেক বেশি। জৈব যৌগের যে পরিমাণ আছে এই পরিমাণটা অনেক 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 বেশি। কথা কি বুঝছো? তো প্রায় জৈব যৌগের পরিমাণ হচ্ছে 80 লক্ষের বেশি জৈব যৌগ আছে, আর যেখানে অজৈব যৌগ 1 লক্ষেরও কম আছে। তো সেই জন্য এইবারকার আমাদের টপিকটা হচ্ছে জৈব যৌগে এত বেশি হওয়ার কারণ কি, এটা প্রাচুর্যতার কারণ কি, হ্যাঁ, এত অ্যাবান্ডেন্সের কারণ কি। তো দেখো, এইটার কারণ হচ্ছে মূলত তিনটা। এটার কারণ মূলত হচ্ছে তিনটা। এক নাম্বার কারণ হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। লিখে ফেলো, 1 নাম্বার কারণ কি? ক্যাটেনেশন, ক্যাটেনেশন ধর্ম, ঠিক আছে? 2 নাম্বার কারণ হচ্ছে সমানুতা। জৈব যৌগের কেন প্রাচুর্যতা বেশি? 3 নাম্বার কারণ হচ্ছে পলিমারকরণ, পরিমারকরণ, ঠিক আছে? তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার পিছনে রিজন, রিজন আমরা কয়টা বলতেছি? রিজন আমরা বলতেছি তিনটা। বড় বড় রিজন গুলার মধ্যে তিনটা রিজন আছে যে এত বেশি জৈব যৌগ হওয়ার পিছনে কারণ হচ্ছে এই তিনটা মূলত। একটা হচ্ছে ক্যাটেনেশন, একটা হচ্ছে সমানুতা, আর একটা হচ্ছে পলিমারকরণ। এর মধ্যে প্রথম যে বিষয়টা ক্যাটেনেশন, এই ক্যাটেনেশন যে এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্যাটেনেশন প্রায় প্রায় তোমাদের পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন জিনিসটা হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে ছোট অথবা বড় আকার ও আকৃতির
শিকল তৈরির মাধ্যমে যুক্ত হওয়ার ক্ষমতাকে ক্যাটেনেশন বলে। দেখো, ক্যাটেনেশন মূলত এটা কার্বনের একটা বিশেষ ধর্ম। কার্বনে দেখবা, কার্বনের কি বড় 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 শিকল আছে। বড় বড় শিকল হইতে পারে, ছোট শিকল হইতে পারে, এদিক দিয়ে ওদিক দিয়ে। কার্বনের চার্জজি হওয়ার ফলে হ্যাঁ মূলত তোমার কার্বনের মধ্যে যেমন একক বন্ধন তৈরি করতে পারে, দ্বিবন্ধন তৈরি করতে পারে, আবার ত্রিবন্ধনও কি তৈরি করতে পারে, তাই না? তো এই যে দেখো, ছোট বড় শিকল তৈরির মাধ্যমে অনেক বড় বড় তুমি যৌগ গঠন করতে পারো। এই যে অনেকগুলা কার্বন একত্রে যুক্ত হইতে পারে, এই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। কার্বনের এই যে চারটা হাত যে আছে, সিঙ্গেল বন্ড হইলে এই যে দেখো, কার্বন কার্বন হইলে দুই পাশে কার্বনের সাথে হাত আছে, তাই দুইটা করে হাত এই পাশে দিয়ে দিছি। এখানে তো তিনটা চলে গেছে, মনে করো আরেকটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাত, এখানে তিন আর একে চারটা, এটা তো হয়ে গেছে। তাহলে দেখো, এইভাবে করে তোমাকে আমি যদি বলি, এইভাবে করে যৌগ তৈরি করাকেই আমরা বলবো হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্মের মধ্যে তোমাকে যেই জিনিসটা মনে রাখতে হবে, ক্যাটেনেশন ধর্মের মধ্যে যেই জিনিসটা মনে রাখতে হবে, ক্যাটেনেশন ধর্ম অনেক কিছুই তোমার তৈরি করে, মানে অনেক প্রকারের যৌগ আছে যেগুলো ক্যাটেনেশন ধর্ম রিপ্রেজেন্ট করে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যৌগ যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফুলারিন। এটার নাম কি বলো? সেটা হচ্ছে ফুলারিন। এইটার মধ্যে কয়টা কার্বন আছে? এখানে কার্বন আছে কয়টা বলো দেখি, কার্বন কয়টা আছে? 60টা কার্বন আছে, 60টি কার্বন। এবং 60টা কার্বনের মধ্যে যেই সংকরায়ন থাকে, এটা মনে রেখে দাও, এটার মধ্যে কি সংকরায়ন থাকে? এটার মধ্যে sp2 সংকরায়ন থাকে। এই জিনিসটুকু তুমি মনে রাখো। কথা কি বুঝতে পারছো? sp2 সংকরায়নে আবদ্ধ থাকে, sp2 সংকরায়নে এরা আবদ্ধ থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? তো এই জিনিসটা মনে রাখবা, এতটুকু জিনিস মনে রাখো। বেশি মানে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা আমি তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, এই যে ফুলারিন যে আছে, এর আণবিক ভর কত বলো? এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 720। ঠিক আছে, আণবিক ভর হচ্ছে 720, হচ্ছে আণবিক ভর। আমি সামনে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমাকে মোবাইল থেকে কমেন্ট দেখতে হচ্ছে। এটা একটা প্যাথেটিক জিনিস। যাই হোক, আমি একটু চেক করে নেই যে কোনো প্রকারের এটার কোনো সুরাহা করা যায় কিনা, একটু দেখি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, মনে হয় আসতে পারে, দেখা যাক। ওকে, আমরা তাহলে এই জিনিসটা বুঝে গেলাম যে ক্যাটেনেশন ধর্ম জিনিসটা আসলে কি। এইবার সমানুতা। সমানুতা তো আমরা আলাদা করে পড়বো, দুইটা লেকচার পড়বো সমানুতা। সমানুতা আলাদা করে পড়বো। ওই যে মানে আণবিক সংকেত একই, কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বা ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে আমরা বলি হচ্ছে সমানুতা, তাই না? এই ধর্মটাকে সমানুতা বলি। সমানুতার এক্সাম্পল একটা দিয়ে রাখতে পারি, ওই যে আমাদের সবচেয়ে কমন এক্সাম্পল একটা ছিল, যে মনে করো তোমার এখানে আছে CH3। দেখো এইভাবে করে দেখো, এটা এটা খুব মজাদার ভাবে করে চিন্তা করা যায়। এটা মনে করো CH3, এখানে আছে CH2, এখানে আছে OH। এই CH3 CH2 OH, এটার নাম হচ্ছে ইথানল। পরে তো নাম নাম আমরা শিখবো, সমস্যা নাই, এটা জাস্ট মাথায় রাখো। সমানুতা কি এখন আর এগুলো লিখতেছি না কেন বলতো? সমানুতা তো আলাদা করে আমরা শিখবই, তখন আমরা শিখবো এগুলো। এটা হচ্ছে ইথানল। এখন দেখো সবকিছুই ঠিক আছে, এই অক্সিজেনটাকে, এই অক্সিজেনের জায়গাটা তুমি পরিবর্তন করাই দাও। অক্সিজেনের জায়গাটা, অক্সিজেনের জায়গাটা তুমি পরিবর্তন করাই দাও। অক্সিজেনের জায়গাটা যদি তুমি ভিতরে দিয়ে দাও, তাহলে জিনিসটা হয়ে যাবে COC। এই যে দেখো, অক্সিজেনটা ভিতরে চলে গেছে, এই পাশে আছে হাইড্রোজেনের, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এই পাশে কার্বনের সাথে এই যে হাইড্রোজেনটা এটা যুক্ত হয়ে, আগে তো দুইটা ছিলই, আরো একটা মিলে তিনটা হয়ে গেছে। দেখো যৌগ কিন্তু চেঞ্জ হয়ে গেল। যৌগ আগে ছিল ইথানল, কারণ অ্যালকোহল ছিল আগে। এই যে অ্যালকোহল কেন ছিল, এই যে দেখো
ওএইচ ছিল হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি ওগুলো তো পরে আমরা বুঝবো, সমস্যা নাই। এখন দেখো, এখন কিন্তু ও দুই পাশে বন্ড আছে, এটাকে বলে ইথারমূলক। ইথারমূলক যেহেতু এটার নাম হয়ে গেল ইথার, এইটুকের নাম হচ্ছে মিথক্সি মিথেন। এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে তোমার মিথক্সি মিথেন। পরে পড়বো মিথক্সি মিথেন, এগুলো আমরা পরে পড়বো কিভাবে আসলো, নাম কিভাবে আসলো, এগুলো আমরা পরে পড়বো। এইটা হইছে অ্যালকোহল, এটা হইছে অ্যালকোহল, আর এটা কি হইছে ইথার। কিন্তু দুইটারই দেখো তো, দুইটারই যদি কার্বন হাইড্রোজেন এবং মানে অক্সিজেনের কথা বলো, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে তিন তিনে ছয়টা, আর অক্সিজেন আছে একটা। দেখো, তিন তিনে ছয়টা আছে হাইড্রোজেন, দুইটা কার্বন, একটা অক্সিজেন, দুইটারই ক্ষেত্রে আণবিক সংকেত সেম, কিন্তু দুইটা দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়েছে। তার মানে এইটা কি বলো দেখি? এইটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের পরস্পরের সমাণু, আর এই ধর্মটাকে বলা হয় সমানুতা। এই ধর্মটাকে কি বলা হয়? সমানুতা। আর এরা পরস্পরের সমাণু। মানে আমরা এটা কেন পড়তেছি? পড়তেছি এই কারণে, যৌগ যুগের প্রাচুর্যতা কি কারণে এত বেশি? ক্যাটেনেশন ধর্ম, সমানুতা আর পলিমারকরণ। তাই একটু এক্সাম্পল দিচ্ছি, একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে হ্যাঁ, গাঠনিক আমাদের আণবিক সংকেত সেম C2H6O, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ, দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন যৌগ, এরা পরস্পর হচ্ছে সমাণু। সমানুতা যখন পড়বো তখন আমরা আরো ডিটেলস পড়বো। পলিমারকরণ, পলিমারকরণও ডিটেলস পড়ানো যায়, পলিমারকরণ। তবে পলিমারকরণ জিনিসটাও দুই প্রকারের, একটা হচ্ছে সংযোজন পলিমার আর একটা ঘনীভবন পলিমার, যেটা তোমাদের 9-10-এও ছিল অ্যাকচুয়ালি। তো পলিমারকরণ জিনিসটা কি? যেমন আমরা আমাদের সবচেয়ে কমন এক্সাম্পল কি? সবচেয়ে কমন এক্সাম্পল কি? আমাদের যখন ইথিন থাকে, আমাদের ইথিন আছে, ইথিনের পলিমারকরণ করলে, ইথিনের যদি তুমি পলিমারকরণ করো, কিভাবে পলিমার করবা? তুমি উচ্চ চাপ দিবা, তুমি উচ্চ চাপ দিলা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি যদি, তুমি যদি এখানে মানে অক্সিজেনের উপস্থিতিতে, হ্যাঁ অক্সিজেনের উপস্থিতিতে তুমি যদি এই চাপ আর তাপমাত্রা দাও, তাহলে এইখানকার এন সংখ্যক ইথিন পরমাণু একত্রিত হয়ে দেখো পলিমার তৈরি করে, পলিমার তৈরি করে। এরা বারবার অনেকগুলা ইথিন পরমাণু এইটা তৈরি করে দেয় কি বলো দেখি? এটা তৈরি করে ফেলে হচ্ছে পলিথিন। এগুলো আমরা পড়বো, এই জিনিসগুলা, এই জিনিসগুলা তোমরা কিন্তু, এই জিনিসগুলা এখন তুমি মানে একটু কমই বুঝবা, কিন্তু আমরা যখন এগুলো ডিটেলস আলাদা করে পড়বো তখন তুমি ভালো করে বুঝবা। এই পাশেরটাকে বলা হয় মনোমার, এই পাশেরটাকে বলা হয় মনোমার, আর এইটা যে তৈরি হইলো এটাকে বলি আমরা পলিমার। ঠিক আছে, যাই হোক, এই পর্যন্ত তিনটা কারণ আমরা বলে দিলাম। তাহলে যৌগ যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে ক্যাটেনেশন, সমানুতা আর পলিমারকরণ। ক্যাটেনেশন কি? ওই অনেকগুলা কার্বন নিজেদের মধ্যে ছোট বড় শিকল, শিকল তৈরির মাধ্যমে যুক্ত থাকার ক্ষমতা, এটাই হচ্ছে ক্যাটেনেশন। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ফুলারিন, যেটাতে কার্বন আছে 60টা, আণবিক ভর 720, এবং এটা sp2 সংকরায়নে থাকে। সেকেন্ড হচ্ছে সমানুতা, তোমার একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক বা ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে আমাদের বলা হয় হচ্ছে সমানুতা। তো এবং যারা সমানুতা ধর্ম প্রদর্শন করে এদেরকে পরস্পরের সমাণু বলা হয়। যেমন এইখানে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটা সমাণু আছে, এগুলো গাঠনিক সমাণু। সমানুতা আমরা আলাদা করে পড়বো। এখানে হচ্ছে পলিমারকরণ, পলিমারকরণও একটা পারফেক্ট মানে একটা মানে একটা এক্সাম্পল, যেই কারণে তোমার আসলে জৈব যৌগের পরিমাণ এত বেশি। ওকে, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, এসএসসি তেই পড়ছি, হ্যাঁ। এইবার আসো, এইবার ইম্পর্টেন্ট কিছু জিনিস শুনে নাও। জৈব যৌগের বৈশিষ্ট্য বলো, জৈব যৌগের বৈশিষ্ট্য। জৈব যৌগগুলা কিরকম বৈশিষ্ট্য সম্পন্ন থাকে? জৈব যৌগের সাথে অজৈব যৌগের মেইন ডিফারেন্স গুলা কোথায়? তো বৈশিষ্ট্যগুলা মধ্যে আমি এখানে বলছি যে সংযুক্তি। বলো, জৈব যৌগে সাধারণত কি কি থাকে? জৈব যৌগে কার্বনের সাথে কি কি থাকে বলো? কার্বন থাকে, তার সাথে কি কি থাকে? কার্বন,
প্লাস হাইড্রোজেন, তারপরে অথবা নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এগুলো থাকে। তাহলে জৈব যৌগে কার্বনের সাথে সাধারণত এই জিনিসগুলো যুক্ত থাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এগুলো যুক্ত থাকে। কি কি যুক্ত থাকে সেই জিনিসগুলা? সেকেন্ড, জৈব যৌগ যে আছে, জৈব যৌগের 2 নাম্বার হচ্ছে বন্ধন প্রকৃতি। জৈব যৌগ কি টাইপের বন্ধন তৈরি করে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, কি বন্ধন তৈরি করে? কি তৈরি করে? এরা সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কি বন্ধনে আবদ্ধ থাকে? সমযোজী বন্ধনে। একটু আগেই দেখলা আমরা, এইখানে যদি দেখি এই যে যৌগগুলা, এগুলোতে পরস্পর, এগুলো কি বন্ধন বলতো? এরা পরস্পর কি বন্ধন? এগুলো সবগুলো শেয়ার করছে। এগুলো হচ্ছে পরস্পর হচ্ছে সমযোজী বন্ধন, শেয়ার করে যে বন্ধনটা তৈরি হয়, এগুলো হচ্ছে সবগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। সমযোজী বন্ধনে যারা আবদ্ধ থাকে তাদের গলনাঙ্ক বেশি হয় নাকি কম হয়? তোমরা কি জানো? সমযোজী বন্ধনে যারা আবদ্ধ থাকে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় না কম হয়? কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এরা এরা সাধারণত কি, এরা সাধারণত কম মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট গুলো কম থাকে, কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। বুঝছো? ক্লিয়ার? এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি থাকে? কম থাকে। বুঝতে পারছো? আচ্ছা, দ্রাব্যতা, দ্রাব্যতার বিষয়টা কি? দ্রাব্যতা, দ্রাব্যতার বিষয়টা হইলো এরা সাধারণত পোলার দ্রাবকে অদ্রবণীয়, পোলার দ্রাবকে, যেমন পানিতে অদ্রবণীয়। শুধু হাইড্রোক্সিল মূলক যেগুলো আছে সেগুলো সাধারণত দ্রবণীয় হয়, সেটা বিষয় আলাদা, বা হাইড্রোজেন বন্ধন তৈরি করলে। আর জৈব দ্রাবকে দ্রবণীয়, জৈব দ্রাবকে দ্রবণীয়, জৈব যৌগগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবণীয়। বুঝতে পারছো? এটার জ্বলন আর দহন, জ্বলন আর দহনের বিষয়টা হচ্ছে এরা, এদেরকে তুমি দহন করলে নিঃশেষ হয়ে যায়। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের দহন করলে তোমার নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক আছে? দহন করলে শেষ হয়ে যায়। এরপরে তড়িৎ পরিবাহিতা, এটা গলিত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। সাধারণত এরা অপরিবাহী হয়, এটা একবারই লিখি। বিশুদ্ধ যেগুলো জৈব যৌগের কথা যদি বলি, এগুলো সাধারণত কি হয়? অপরিবাহী। এগুলো সাধারণত অপরিবাহী হয়, এগুলো সাধারণত অপরিবাহী হয়। জৈব যৌগের সংখ্যা, একটু আগেই বলছি, জৈব যৌগের সংখ্যা কি অত্যাধিক থাকে। সাধারণত জৈব যৌগের সংখ্যা যদি বলি, 80 লক্ষেরও বেশি জৈব যৌগ আছে, 80 লক্ষের বেশি, যেখানে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম। ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী মানে এখানে একই রকমের, একই রকমের তোমার আণবিক সংখ্যা, একই রকমের তোমার কার্যকরী মূলক আছে, মানে একই রকমের মৌল দিয়ে তৈরি, পাশাপাশি যেই মানে অনেকগুলো যৌগ থাকে, যেই যৌগগুলোর মধ্যে পাশাপাশি 2টা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এগুলোকে বলি আমরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এবং সমগোত্রীয় শ্রেণীগুলাটাই একই টাইপের সাধারণত বিক্রিয়া দেয়, মানে রাসায়নিক ধর্মগুলা একই টাইপের হয়ে থাকে সমগোত্রীয় শ্রেণী। যেমন অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, যার মধ্যে আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরা সবাই প্রায় একই রকমের বিক্রিয়াগুলো দেয়, কেউ তীব্র দেয়, কেউ আস্তে আস্তে দেয়, সেটা বিষয় আলাদা, কিন্তু একই টাইপের বিক্রিয়া দেয়। তো এই সমগোত্রীয় শ্রেণী এইটা উপস্থিত থাকে জৈব যৌগে। জৈব যৌগে তুমি সমগোত্রীয় শ্রেণী দেখতে পাবা, অজৈব যৌগে তুমি সমগোত্রীয় শ্রেণী দেখতে পাবা না। বিক্রিয়ার কৌশল, বিক্রিয়ার কৌশলগুলো এর জটিল এবং মন্থর হয়, জটিল এবং মন্থর প্রকৃতির হয় বিক্রিয়ার কৌশলগুলো।
জটিল এবং মন্থর প্রকৃতির হয়। বুঝছো? আসো এইখান থেকে তোমাদের বিভিন্ন টাইপের, আমি আগে একটু এমসিকিউ দেখি পারো কিনা, তোমাদের কাছে একটু আমি জানতে চাই। জৈব যৌগ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? বলো, জৈব যৌগ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ক্যাটেনেশন, চতুর্যোজ্যতা, সমানুতা, মন্থর মন্থর আয়নিক বিক্রিয়া, কোনটা সঠিক নয় বলতো? জৈব যৌগগুলার ক্যাটেনেশন ধর্ম এবং সমানুতা ধর্ম আছে কি নাই? আছে। আর লাস্ট যেটা পড়লাম, মন্থর আয়নিক বিক্রিয়া, মন্থর আয়নিক বিক্রিয়া দেখো, এই যে জটিল এবং মন্থর হয় এর বিক্রিয়াগুলা, জটিল জটিল এবং মন্থর হয়, এইটা কি ঠিক আছে কি ঠিক নাই বলো? ঠিক আছে? এগুলো ঠিক আছে? তাহলে এই জৈব যৌগের মধ্যে সবগুলারই চতুর্যোজ্যতা থাকবে এমন কোনো কথা আছে কিনা এই জায়গাটা বলো? এটা কত নাম্বার হবে? কত নাম্বার হবে একটু তাড়াতাড়ি বলো দেখি। আচ্ছা, বলতে পারবা? আচ্ছা আমি বলে দেই, এখানে মজার বিষয় আছে। এখানে খেয়াল করো, ক্যাটেনেশন ধর্ম, চতুর্যোজ্যতা, সমানুতা, এখানে একটা জিনিস দেখো, কার্বনের মধ্যে ক্যাটেনেশন ধর্ম আছে কিনা? আছে। চতুর্যোজ্যতা, চার যোজি কিনা কার্বন, ঠিক আছে। সমানুতা কিনা, ঠিক আছে। তাহলে মন্থর ক্রিয়া কিনা, ঠিক আছে। তাহলে কি সবগুলোই ঠিক আছে? অ্যান্সার হচ্ছে না। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আয়নিক বিক্রিয়া। এটা কি মন্থর কি আয়নিক বিক্রিয়া? এই আয়নিকটা হচ্ছে কার কার বৈশিষ্ট্য? আয়নিকটা হচ্ছে আমাদের, আয়নিকটা কার বৈশিষ্ট্য? অজৈব যৌগের বৈশিষ্ট্য। এটার কিন্তু অ্যান্সার হবে অ্যাকচুয়ালি কি বলতো? ঘ নাম্বার। কথা কি বুঝতে পারছো? অ্যান্সার কি হবে? ঘ নাম্বার অ্যান্সার হবে। কেন? এই যে আয়নিক কথাটা যে বলা হয়েছে, আয়নিক বিক্রিয়াটা কার বৈশিষ্ট্য? আয়নিক বিক্রিয়াগুলা এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি অজৈব যৌগের বৈশিষ্ট্য, রাইট? বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? ওকে। এখানে সমস্যা কোথায় বুঝতে পারছো? ক্যাটেনেশন ধর্ম, ক্যাটেনেশন ধর্ম কার আছে? ক্যাটেনেশন ধর্ম, ক্যাটেনেশন ধর্মটা কার্বনের আছে, কার্বনের চতুর্যোজ্যতা আছে। কারণ জৈব যৌগ সম্পর্কে যখন বলবে, কার্বনের চতুর্যোজ্যতা আছে, এটার সমানুতা আছে। এইটার অনেক ক্ষেত্রে অনেকেই এটার জিনিসটা ভুল বুঝে। এই যে মন্থর আয়নিক বিক্রিয়া, এটা আয়নিক বিক্রিয়াটা হবে না, মন্থর বিক্রিয়া দেয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ভোলার, ওই যে ফ্রিডলিক ভোলার, ওই যে ভোলার অথবা ওহলার, যেটা উহলার, অনেকে উহলার অনেকেই লেখে, কিন্তু মেইন উচ্চারণ হচ্ছে ভোলার। ভোলার পরীক্ষায় নিচের কোনটি ব্যবহার করছিলেন বলেন? ভোলার পরীক্ষায় নিচের কোনটা ব্যবহার করছিল? অ্যান্সার কি হবে? অ্যামোনিয়াম সায়ানেট, সিএনও, অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানেট, NH4 CNO। ওকে, ঠিক আছে। জৈব যৌগের অণুগুলো কোন বন্ধন দ্বারা গঠিত থাকে? দেখছো কোথায় আসছে? যশোর বোর্ড 2017-তে আসছে। যশোর বোর্ড 2017। কোন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে বলো দেখি? অ্যান্সার হবে সমযোজী বন্ধন দ্বারা। এটার হবে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? জৈব যৌগের মানে যৌগগুলা হচ্ছে কি দ্বারা আবদ্ধ থাকে? সমযোজী বন্ধন দ্বারা। বোর্ডে কিন্তু চলে আসছে MCQ, সমযোজী বন্ধন দ্বারা। এটা কিন্তু আয়নিক বন্ধন না। ক্যাটেনেশন কার ধর্ম? আমরা জানি ক্যাটেনেশন হচ্ছে কার্বনের ধর্ম। তো আলটিমেটলি এই যে এগুলো হচ্ছে MCQ আমরা করলাম। MCQ করার পরে এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগগুলাকে আমরা কত ভাগে ভাগ করি দেখো এখন। এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করো।
ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ খুবই ইম্পর্টেন্ট। তোমাকে আমি যদি বলি জৈব যৌগকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়, অ্যান্সার হচ্ছে দুই ভাগে। একটাকে বলি আমরা হচ্ছে মুক্ত শিকল, একটাকে বলি আমরা হচ্ছে মুক্ত শিকল, যেটাতে শিকলটা মুক্ত আছে। আরেকটা হচ্ছে বদ্ধ শিকল, যেটাতে শিকল মুক্ত অবস্থায় নাই, বদ্ধ অবস্থায় আছে। তাহলে মুক্ত শিকল আর বদ্ধ শিকল দুই প্রকারের। এই জৈব যৌগগুলা তো প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। এক্সাম্পল দিচ্ছি না, এক্সাম্পল লাস্টে দিব। এই মুক্ত শিকলের মধ্যে তোমাদের দুই প্রকারের থাকে। মুক্ত শিকলের মধ্যে, মুক্ত শিকল জৈব যৌগকে সাধারণত এগুলোকেই আমরা বলি এলিফেটিক। এগুলোকে সাধারণত কি বলি বলতো? অ্যালিফেটিক বলি। এগুলোকে বলি আমরা অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ যেগুলোতে মুক্ত অবস্থায় আছে, শিকলটা মুক্ত অবস্থায় আছে, এগুলোকে বলি আমরা হচ্ছে অ্যালিফেটিক। ক্লিয়ার? বুঝছো? এখন এই যে মুক্ত শিকলটা যে আছে, এইটা প্রধানত হচ্ছে দুই প্রকারের। এইটা প্রধানত দুই প্রকারের। সেই দুইটা প্রকার কি? একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে যেখানে যেখানে তোমার, সেকেন্ড, ওকে, সবগুলোই মানে কার্বন কার্বন সবগুলোই সিঙ্গেল বন্ড যদি থাকে, যেমন অ্যালকেন, যেমন সি, এখানে দিলাম সি, এখানে দিলাম সি, সব আছে সিঙ্গেল বন্ড। সব কার্বন গুলা, কার্বনের সাথে কি বন্ড আছে বলো? সিঙ্গেল বন্ড আছে। সবগুলা যদি সিঙ্গেল বন্ড থাকে সেটাকে আমরা বলবো কি? সম্পৃক্ত। কিন্তু যদি তুমি দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? অসম্পৃক্ত। তার মানে আমাদের জৈব যৌগ যে দুই প্রকারের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা কি? বদ্ধ শিকল। মুক্ত শিকলের মধ্যে কারা কারা? মুক্ত শিকলের মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড, যেমন মিথেন ইথেন, মানে এখানে কোনো ডাবল বন্ডের খেলা নাই, সব সিঙ্গেল বন্ড আছে। এটাকে সম্পৃক্ত কেন বলা হয়? কারণ কার্বন সর্বোচ্চ যতগুলো হাইড্রোজেন ধরতে পারে ততগুলো হাইড্রোজেনই এখানে উপস্থিত আছে। যেমন কার্বন, একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন ধরতে পারে? চারপাশে চারটা হাত দিয়ে যদি চারটা হাইড্রোজেন ধরতে পারে, তাহলে মিথেন হইলো। যদি দুইটা কার্বন হয় সর্বোচ্চ কয়টা ধরতে পারবে? ছয়টা। তাহলে C2H6, এটা ইথেন হইলো। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু কার্বন কার্বন যদি তুমি ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে কি আর ছয়টা ধরতে পারবে? তখন দেখা যাবে কি হাইড্রোজেনের সংখ্যা কমে গেছে, ওগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল, দেখো বদ্ধ শিকলের মধ্যে পার্ট কি রকম আছে? বদ্ধ শিকল হচ্ছে দুই প্রকারের। বদ্ধ শিকল দুই প্রকারের। সেই কি কোন দুই প্রকার? সেই দুই প্রকারগুলা কি কি? দেখো, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা কি? কার্বোসাইক্লিক। সাইকেলের মধ্যে শুধুমাত্র মানে বদ্ধ শিকল মানে কি? এটা একটা শিকল বদ্ধ অবস্থায় আছে, এবং সেই শিকলের মধ্যে শুধু কার্বনই আছে। মেইন শিকলটার মধ্যে শুধু কার্বনই আছে, এটা হইতে পারে। অথবা কার্বোসাইক্লিক, এইটাকে বলি আমরা। আরেকটাকে বলি আমরা হেটারোসাইক্লিক। আরেকটাকে বলি আমরা হচ্ছে হেটারোসাইক্লিক। যেই 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 মানে তোমার শিকলটা আছে, যেই চক্রটা আছে, বদ্ধ শিকল যেটা আছে, সেটার মধ্যে কার্বন বাদেও অন্য কিছু যদি থাকে, হেটারো, হেটারো কোনো কম্পাউন্ড থাকে, আলাদা কোনো কম্পাউন্ড যদি থাকতে পারে, সেটাকে বলি আমরা হচ্ছে হেটারোসাইক্লিক। এখন কথা হলো এই কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক, ঠিক আছে,
এই কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক এরাও দুই প্রকারের হইতে পারে, এরাও দুই প্রকারের হইতে পারে। এরা কোন দুই প্রকার হইতে পারে দেখো, খেয়াল করো, খুবই মজার বিষয়। এরা কিভাবে দুই প্রকারের হয় দেখো খেয়াল করে, এটাও দুই প্রকারের হতে পারে, আবার এটাও দুই প্রকারের হতে পারে। দেখো, একটা হচ্ছে একগুলার বৈশিষ্ট্য মজার ব্যাপার, কার্বোসাইক্লিক, কিন্তু কার্বোসাইক্লিক মানে সবগুলা সাইকেলের মধ্যে কার্বন আছে, কিন্তু বৈশিষ্ট্য এটা এলিফেটিকের মতো, মানে এই যে মুক্ত শিকলের মতো, সেগুলোকে আমরা বলি মানে অ্যালিসাইক্লিক। এগুলোকে কি বলি? অ্যালিসাইক্লিক, মানে এরা সাইক্লিক কিন্তু অ্যালিফেটিকের মতো, মানে এদের আচরণগুলো হচ্ছে অ্যালিফেটিকের মতো। এই কার মতো? অ্যালিফেটিকের মতো, মানে এরা আসলে কিন্তু বদ্ধ শিকল, কিন্তু আচরণ কার মতো? আচরণটা হচ্ছে অ্যালিফেটিকের মতো। এইরকমের এক্সাম্পল কে আছে? এরকমের এক্সাম্পল শয়ে শয়ে আছে, শয়ে শয়ে এক্সাম্পল। যেমন সাইক্লোবিউটেন, আমি এখানে লিখে দিচ্ছি না, ওই পাশে লিখে দিব। সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লো দিয়ে যেগুলো আছে বিশেষ করে, সাইক্লো মনে করো বিউটেন, আমি লিখে দিলাম সাইক্লোবিউটেন, আমরা একটু পরে পড়বো। এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক। আরেকটা কি, যারা আসলে আসলেই বদ্ধ শিকলের মতো, সেটাকে বলে হচ্ছে অ্যারোমেটিক। এগুলোকে কি বলে? অ্যারোমেটিক। অ্যারোমেটিক হওয়ার জন্য যদিও হাকেল রুল বলে একটা রুল আছে, ওইটা ওইটা ওইটাকে স্যাটিসফাই করতে হয়, হাকেল রুল, ওটাকে স্যাটিসফাই করতে হয়, তাহলে সেটা আসলে অ্যারোমেটিক হয়। অ্যারোমেটিক, এটা তো বেনজিন, এটার বেনজিন C6H6 বেনজিন দিয়ে রাখলাম, ঠিক আছে, বুঝছো? তো এইটা গেল। আরেকটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। হেটারো অ্যালিসাইক্লিক মানে কি? হেটারো অ্যালিসাইক্লিক মানে ওখানে মেইন শিকলে কার্বন বাদেও আরো অন্য কিছু আছে, কার্বন বাদেও আর অন্য কিছু আছে। তাহলে আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য এই 2 মিনিট বিরতি। আজান এখানে শেষ হয়েছে একটা। তো ঠিক আছে, দেখো খেয়াল করো এখানে, যেটা হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক যে যৌগগুলা সেগুলা হচ্ছে যে এটাও দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হেটারোসাইক্লিকটাও অ্যালিফেটিকের মতো হইতে পারে, আবার একটা অ্যারোমেটিক হইতে পারে, মানে দুই প্রকারের। সেই জন্য যেগুলো হেটারোসাইক্লিক, যেগুলা অ্যালিফেটিকের মতো, যেগুলো অ্যালিফেটিকের মতো, তাদেরকে আমরা বলি হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। এই যে শুধু অ্যালিসাইক্লিকের জায়গায় এটাকে কি বলবো বলো? এটাকে আমরা বলবো হেটারো অ্যালিসাইক্লিক। হেটারো অ্যালিসাইক্লিক, দেখো এগুলোকে বলবো আমরা হেটারো অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। আর যেটা অ্যারোমেটিকের মতো, সেটাকে বলবো আমরা হেটারো অ্যারোমেটিক, এটাকে বলবো আমরা হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক। দেখো, একটা হচ্ছে হেটারো হেটারো অ্যালিফেটিক অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এখন দেখো এগুলোর এগুলোর এক্সাম্পল গুলা, এই যে শ্রেণীবিন্যাস যে তুমি করলা, এর মধ্যে যে এক্সাম্পল গুলা, কিছু কিছু লাস্টের জিনিসগুলোর এক্সাম্পল গুলো আমি একটু দিয়ে দেই। লাস্টের এক্সাম্পল দেখো, তোমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বুঝো। এখানে নর্মাল অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, এই চারটার এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, আর সম্পৃক্ত অসম্পৃক্ত, তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো, মানে তোমাদেরকে আমি যদি বলি সম্পৃক্ত, সম্পৃক্ত সবাই পারো সম্পৃক্ত, সম্পৃক্ত কোনগুলা? যেগুলো হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন কোনগুলা? যেমন আমি বলতে পারি CH4, CH3, মানে ইথেন, CH3, CH2, CH3, তার মানে কি প্রোপেন। এগুলো এগুলো তোমরা সবাই জানো, এই দুইটার এক্সাম্পল, এগুলো তোমরা 9-10 থেকেই জানো, তাই না? যে কোনগুলো সম্পৃক্ত আর কোনগুলো অসম্পৃক্ত। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, তাহলে দ্বিবন্ধন হইলে কি হবে? দ্বিবন্ধন হইলে যেমন CH2 ডাবল বন্ড CH2, অথবা CH3 CH ডাবল বন্ড CH2। তার মানে আমরা যখন এক্সাম্পল দিচ্ছি, এইটার নাম কি?
এটার নাম হচ্ছে আমাদের মিথেন, এটার নাম কি ইথেন, এটার নাম কি প্রোপেন। আবার যেগুলো অসম্পৃক্ত, এটার নাম কি ইথিন, এটার নাম কি প্রোপিন। আবার ট্রিপল বন্ড গুলো অসম্পৃক্ত হইতে পারে, যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, অথবা সিএইচ ট্রিপল, মনে করো সি এইচ ট্রিপল বন্ড সি দিয়ে সিএইচ 3, মানে এগুলো অসম্পৃক্ত। তার মানে এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে কি প্রোপাইন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত। তো এগুলা তো তোমরা বুঝোই যে কোনগুলা সম্পৃক্ত কোনগুলা অসম্পৃক্ত, এগুলো সবগুলো তোমরা পারো। এখন আমি যদি তোমাদেরকে দেই এক্সাম্পল যদি দেই, যে এই জায়গাকার গুলা যে এই দুটা দেওয়া শেষ করলাম, এবার যদি এই যে নিচের এই চারটার যদি কথা বলি, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, এই চারটা জিনিসের, তাহলে আমি যদি বলি অ্যালিসাইক্লিক, দেখো এগুলো জিনিস সম্পর্কে এখন শুধু ধারণা নাও, কারণ তোমরা তো এখনো জৈব যৌগ শুরুই করো নাই। আমি তো জৈব যৌগ এখনো পড়াই নাই, পড়ানো তো শুরুই করি নাই। মানে এটা জাস্ট এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া, আর কিছু না, একটু ধারণা নিয়ে রাখো। অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক মানে এগুলোতে সবগুলোতে কার্বন থাকবে। সেটা কি রকমের হয় দেখো, মনে করো এইখানে আছে সিএইচ 2, সিএইচ 2 শিকল, কিন্তু এগুলো কিন্তু বদ্ধ শিকল সবগুলাই, এই যে বদ্ধ বদ্ধ অবস্থায় আছে। এটাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে সাইক্লো, আর সবগুলা সিঙ্গেল বন্ড, তার মানে সাইক্লোবিউটেন। এটার নাম কি হয়ে যাবে, সাইক্লোবিউটেন। কথা বুঝছো, এটার নাম কি, সাইক্লোবিউটেন হয়ে গেল। এরকম করে করে তোমাকে যদি বলা হইতো, মনে করো এরকম করে আমি লিখছি সবগুলাতে সিএইচ 2 কার্বন, সিএইচ 2 আছে, তাহলে এটার নাম কি হইতো, এটার নাম হইতো সাইক্লোহেক্সেন। হেক্সেন কেন, 6টা কার্বন আছে তাই। তুমি এখন বলবা যে নামকরণ তো বুঝতেছি না, নামকরণ এখন অত বুঝার দরকারও নাই, নামকরণ তো আলাদা করে শিখাবই। একটু খালি এক্সাম্পল গুলো মনে রাখো, দেখো একটু দেখে রাখো যে হ্যাঁ আমি একটু দেখছি, এইটুক করে রাখো, সমস্যা নাই। আবার তো আমরা করবোই, যখন নামকরণ করবো আরো বুঝে যাবা ভালো। এগুলো তো তাও সহজ। এটা সাইক্লিক আছে তাই সাইক্লো একটা আসছে, 4টা কার্বন থাকলে বিউটেন হয়, 6টা কার্বন থাকলে হেক্সেন হয়, সাইক্লো আসছে সাইক্লিক আকারে, এই জন্য। বুঝতে পারছো, এখন না বুঝলেও কোনো ক্ষতি নাই, তুমি জাস্ট দেখে রাখো, পুরো ক্ষতি নেই। এরপরে অ্যালিসাইক্লিকের পরে কি, অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিকের পরে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ সাধারণত, অ্যারোমেটিক একটা ধর্ম। তোমাদের এই ক্ষেত্রে অ্যারোমেটিক সম্পর্কে বলা হয়েছে যে বেনজিন এবং বেনজিনের যে জাতকগুলা তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিন, বেনজিন দেখতে যেরকম বেনজিন, বেনজিন এবং তার জাতক তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তো অ্যারোমেটিসিটি বলে একটা পার্ট আছে যেটা আমরা পড়বো। অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে, বদ্ধ শিকল যৌগের মধ্যে কিছু বৈশিষ্ট্য লাগে, একান্তর দ্বিবন্ধন থাকতে হয়, এবং তার সাথে সাথে যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন লাগে, এবং সঞ্চারণশীল ইলেকট্রন একটা নির্দিষ্ট সংখ্যক লাগে, সেটাকে বলে হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন লাগে, সেটাকে হাকেল তত্ত্ব বলে, আমরা পড়বো পরে। কিন্তু নর্মালি আমাদের এইখানের জন্য বেনজিন এবং বেনজিনের যে জাতকগুলো আছে সেটাকে অ্যারোমেটিক বলা হয়েছে। বেনজিন এবং তার জাতক, বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাক্সিন, এগুলো হচ্ছে তোমাদের অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, বুঝছো। এখন দেখো এরপরে আরো 2টা পার্ট আছে যেগুলোর তোমাদের আসলে একটু হইলেও তোমাদের ধারণা রাখা উচিত, একটু হইলেও ধারণা রাখা উচিত। ঠিক আছে, মানে এটা এখন জাস্ট তুমি মুখস্থের মতো করে রাখবা, আমি যা পড়াবো এইটুক মুখস্থের মতো করে রাখবা। অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক হইলো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক,
হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, যেমন ইথারের, ইথারের কিছু মৌল আছে, যৌগ আছে ইথারের, সাইক্লিক ইথার, এটা কি ইপোক্সি বলে। এটাও তোমরা পড়বা, ইথার যখন পড়াবো তখন দেখাবো। ইপোক্সি, এটার নামকরণও ইপোক্সি দিয়ে করা যায়। আবার এটার নামকরণ আরেকটা হচ্ছে অক্সাইড দিয়ে করা যায়, যেমন এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। আবার ইউপ্যাক নাম তোমার ইপোক্সি দিয়ে করা যায়। তো এখন দরকার নাই, তোমার এটা খালি মনে রাখো যে দেখো এটা একটা বদ্ধ শিকল, এটা কি শিকল না, বদ্ধ শিকল তো শিকলের মধ্যে, কিন্তু শিকলের মধ্যে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে কিন্তু এখানে অক্সিজেন, সেই জন্য এটাকে বলতেছি হেটারো এলিসাইক্লিক। এটা অ্যারোমেটিকের মতো না, এটা অ্যারোমেটিক যৌগ না, অ্যারোমেটিকের মতো নয়, এটা অ্যালিফেটিকের মতো কাজ করে। কিন্তু হেটারো কম্পাউন্ড আছে, হেটারো কম্পাউন্ড মানে কি কার্বন কার্বন বাদে আরো অন্য কিছু আসছে, বুঝতে পারছো, অন্য আসছে, সেজন্য এটা হেটারো কম্পাউন্ড। আর এগুলোর মধ্যে যেগুলো অ্যারোমেটিকের মতো কাজ করে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখো। যেমন এখানে অক্সিজেন থাকতে পারে, এই জায়গাটাতে কি থাকতে পারে জানো, এই জায়গাটাতে অক্সিজেন থাকতে পারে, এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় সালফার থাকতে পারে, এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় নাইট্রোজেন থাকতে পারে, এই জায়গায় ডাবল বন্ড। আবার বেনজিনের মতো এমনও থাকতে পারে। এটা এই কয়েকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলা বারবার আসবে। দেখো অক্সিজেনের, অক্সিজেনের যে যদি এখানে অক্সিজেন থাকে, অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে, এইটাকে এটাকে তুমি বলবা ফিউরান, এটার নাম হচ্ছে ফিউরান। এখানে যদি এস থাকে এটার নাম হবে থায়োফিন, যদি এনএইচ থাকে এটার নাম হবে পাইরোল। আর এইরকম যে আরো 5টা কার্বন যে আছে এটাকে বলি আমরা পিরিডিন। মুখস্থ করে ফেলো, এইগুলো মুখস্থ করে ফেলো সবাই, সবাই মুখস্থ করে ফেলো। তো তোমাদের তোমাদের একটা জিনিস কি মনে হচ্ছে না, একটা জিনিস, একটা জিনিস আমাদের একটু, আরে পিরিডিন, হ্যাঁ, একটা জিনিস মনে হচ্ছে না যে এইখানে কার্বন কার্বন না লিখে এগুলো সংকেতগুলো আমার জন্য একটু কঠিন মনে হচ্ছে না, কার্বন কার্বন লিখি নাই যেহেতু, খুব কঠিন কঠিন মনে হচ্ছে না কার্বন যেহেতু লিখি নাই। আমাদের এখানে মানে 8:30 জামাত, তোমাদের আহ মানে 8:30 যেহেতু জামাত, আমি তার আগেই ইনশাল্লাহ সেরে দেবো। তো ঠিক আছে, দেখো আমরা একটা জিনিস দেখো খেয়াল করো যে এইখানে আমাদের এই জায়গায় এইভাবে করে যে লিখতেছি এগুলোকে বলা হয় হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এগুলোকে কি বলা হয়, বন্ড লাইন ফর্মুলা। এই সম্পর্কে তোমার যদি ধারণা থাকে ভালো, তাহলে জৈব যৌগ পড়তে মজা পাবা। সেই জন্য তোমাদেরকে আমি বন্ড লাইন ফর্মুলা শিখাই দিব, বন্ড লাইন ফর্মুলা। এই বন্ড লাইন ফর্মুলা যদি তুমি শিখে যাও তাহলে তোমার জৈব যৌগ সম্পর্কে তোমার যে ধারণাটা, তোমার যে মানে আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমার বেড়ে যাবে, বুঝতে পারছো, মজা পাবা তাহলে, বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, খেয়াল করো এখন বন্ড লাইন ফর্মুলার বিষয়টা কি। বন্ড লাইন ফর্মুলার বিষয়টা হচ্ছে এরকম, তুমি একটা যদি টান দাও এরকম করে, মনে করো যে এরকম করে টান দিছো, এইটা দিয়ে বন্ড লাইন ফর্মুলায় কি বোঝানো হয়, যেই জিনিসটা বোঝানো হয় ভালো করে বুঝো, যেই জিনিসটা বোঝানো হয় এই যে যতগুলা প্রান্ত আছে সব প্রান্তগুলাতে কার্বন আছে, সব প্রান্তগুলাতে কার্বন আছে, কার্বন আছে। আর যতগুলা হাইড্রোজেন থাকা দরকার, হাইড্রোজেন যতগুলা থাকা দরকার ততগুলা তোমাকে দিয়ে দিতে হবে, এরকম করে দেওয়া আছে। এটা মানে আসলে কি বোঝায় ভালো করে বুঝো, এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে, এই কার্বনের একটা হাত পূরণ আছে, তাহলে আরো 3টা হাত বাকি আছে। তার মানে এ কয়টা হাইড্রোজেন ধরতে পারবে, 3টা, তাহলে CH3। এর 2টা হাত পূরণ আছে, আরো 2টা হাত ফাঁকা, তাহলে কয়টা হাইড্রোজেন ধরতে পারবে, 2টা, তাহলে CH2। তাহলে কি হলো, CH2। এ কি করতে পারবে, একটা হাত পূরণ আছে, কয়টা হাইড্রোজেন ধরতে পারবে, 3টা, তার মানে CH3 CH2 CH3।
তার মানে এইভাবে করে দিলেই এটাকে আমরা মনে করব প্রোপেন। বলো, এইভাবে করে দিলেই আমরা কি মনে করব? প্রোপেন মনে করব। কথা কি বুঝছো? ক্লিয়ার? কি মনে করব আমরা? প্রোপেন মনে করব। খেয়াল করো, ধরো আমার এরকম আছে, এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। তো এটা দিলে আমরা আসলে কি মনে করব? এইখানে 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 কয়টা, এই যে কয়টা প্রান্ত আছে, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত। যতগুলা প্রান্ত ততগুলা কার্বন। ভালো করে বুঝো, যতগুলা প্রান্ত, কয়টা প্রান্ত? একটা প্রান্তে একটা কার্বন, এই প্রান্তের জন্য এই 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 কার্বন। এরকম যতগুলা হাইড্রোজেন দেওয়া দরকার ততগুলা দিয়ে দিব। এখানে একটা হাত পূরণ আছে, তার মানে তিনটা হাইড্রোজেন। দুইটা হাত পূরণ আছে, তার মানে আর বাকি দুইটা। দুইটা হাত পূরণ আছে মানে বাকি দুইটা। দুইটা হাত পূরণ আছে, তার মানে বাকি দুইটা। এখানে একটা হাত পূরণ মানে বাকি তিনটা। সবগুলাতে 4 হাত পূরণ করে দিব। সবগুলাতে কি করব বলতো? 4টা হাত পূরণ করে দিব। তাহলে এখানে মোট কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে পাঁচটা হইলে কি, এটার নাম পেন্টেন। আমরা পরে পড়বো নামকরণ, এখন আমার মানে মেইন বিষয় না। এখন মেইন বিষয় সংকেতটা আমরা বুঝতেছি কিনা, সংকেতটা আমরা বুঝতেছি কিনা। যদি আমাদের এরকম না থেকে, ধরো আমার এরকম থাকতো, ধরো এরকম করে দিয়া এরকম করে একটা হাত পুরো উঠাই দিছি, এইটা বলতে আমরা কি বুঝতাম? এটা বলতে আমরা বুঝতাম এই জায়গায় কার্বন, 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 এই জায়গায় কার্বন। এটা বুঝতাম। তার মানে কার্বন কোথায় কোথায় আছে? এখানে কার্বন দিয়ে এখানে কার্বন, আবার এই জায়গায় কার্বন, আবার এই জায়গায় কার্বন, আবার এই জায়গায় কার্বন, আবার এই জায়গায় আরেকটা কার্বন। এটা আমরা বুঝতাম। তাহলে সংকেতটা কিরকম হইতো? সংকেতটা হইতো, দেখো এখানে একটা হাত পূরণ আছে, তার মানে বাকি তিনটা হাইড্রোজেন। এখানে তিনটা হাত পূরণ, তার মানে একটা হাইড্রোজেন। এখানে একটা হাত পূরণ মানে তিনটা হাইড্রোজেন। এখানে দুইটা হাত পূরণ মানে আর বাকি দুইটা হাইড্রোজেন। এখানে দুইটা হাত পূরণ মানে দুইটা হাইড্রোজেন। এখানে একটা হাত পূরণ মানে তিনটা হাইড্রোজেন। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝেছো সবাই? আসো, যদি বুঝে থাকো আসো আমরা কয়েকটা প্র্যাকটিস করি। এখানে আমাকে বলছে CH3 CH2 CH3, এটার ফর্মুলা কোনটা? CH3 CH2 CH3, তার মানে জিনিস কয়টা থাকবে? তিনটা। দেখো এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। চারটা কার্বন তো না, এখানে তিনটা কার্বন আছে। এখানে তো আরো বেশি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা কার্বন। তার মানে এখানে CH3, এই জায়গায় CH2, এটা CH3। বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো? পারবা? এইবার দেখো, এবার দেখো এটা দিয়ে কি বুঝায়। এটা দিয়ে কি আমরা, এটা দিয়ে আমরা কি বুঝছি? এটা দিয়ে, এটা দিয়ে কি আমরা রোদ বুঝবো? আমি কি ফিজিক্স পড়তেছি? এটা দিয়ে রোদ বুঝবো আমরা? বলো তো, দেখে কি রোদ মনে হচ্ছে? রোদ? তোমাদের অপূর্ব ভাইয়া ক্লাস নিলে এটা বলতো রোদ, তাই না? কিন্তু আমাদের জন্য এটা রোদ না। এটা কি আসলে দেখো, এটার জন্য এখানে একটা কার্বন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা কার্বন আছে। সাতটা কার্বন, সাতটা কার্বন আছে একটা জায়গাতেই। সাতটা কার্বন আছে। বুঝছো? ক্লিয়ার? আমরা নামকরণ তো পরে শিখবো, আগে বুঝি কয়টা কার্বন আছে, কি সমাচার। যতগুলা প্রান্ত ততগুলা কার্বন। বলছে এটা সঠিক বন্ড লাইন স্ট্রাকচার কি হবে। দেখো তুমি শুধু কার্বন গুলা চিন্তা করো, এই যে কার্বন এখানে একটা আছে, তার সাথে একটা কার্বন, নিচে একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই বরাবর চারটা কার্বন, এই 2 নাম্বার কার্বনে নিচে আসছে। তাহলে বন্ড লাইন স্ট্রাকচার কি রকম হবে? দেখো বন্ড লাইন স্ট্রাকচার মানে এই বরাবর চারটা যাবে, একটা নিচে আসছে, 1 2 3 4, নিচে দুইটা চলে গেছে, 1 2 3 4, মাঝখানেরটাতে আসছে। এটা দেখো, এটা ভালো করে খেয়াল করো। এইখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 2 নম্বরে একটা, এই যে কার্বন, কার্বন যুক্ত জিনিস বের হইছে। এই যে জিনিসটা এরকম হবে, এই এক, এক, দুই, এই দুইটা কার্বন দিলাম, এটা হচ্ছে 3, এইটা কার্বন দিলাম, 4, এই কার্বন দিলাম, আর 2 নম্বরে একটা বের হইছে। সেইটা নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। এখানে উপরে দিছে, সেটা কোথায় দিছে বলো? সেটা কোথায় দিছে বলো? সেটা উপরে দিছে। বুঝতে পারছো? বন্ড লাইন স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার কেন জরুরি? তুমি কিছুদিন পরে,
কিছুদিন পরেই আমি যখন তোমাকে পড়াবো সেইটাও দেখাই, ভালো করে দেখো। এইখানে এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, তাই না? এরকম। তার মানে কার্বন কোথায় কোথায় আছে? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এই জায়গায় কার্বন, এই জায়গায় কার্বন। অর্থাৎ কার্বন আমাদের হবে একটা, এই তিনটাকে লিখে ফেলি, তিনটা কার্বন। এই এখানে এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এইবার দেখো এগুলোর সবগুলার একটা হাত করে পূরণ আছে, কই গেল রে? হ্যাঁ, একটা হাত করে পূরণ আছে। তাই বাকি তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, এখানেও তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, এখানেও তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। আর মাঝখানেরটা তো চারটা হাত পূরণই আছে, চারটা হাতই পূরণ আছে। তার মানে দেখো মাঝখানের কার্বনটার চারটা হাত পূরণ আছে, চারটা, আর কোনো হাইড্রোজেন নিতে পারতেছে না। কিন্তু এগুলো সবগুলোই তিনটা করে হাইড্রোজেন নিতে পারতেছে। তার মানে এখানে CH3 আছে কয়টা? চারটা। কার্বন আছে একটা, CH3 আছে চারটা। এরকম কি আছে? এই যে কার্বন আছে একটা, CH3 আছে চারটা। দেখো তো কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা, আর CH3 আছে চারটা। মজার না? বুঝতে পারছো? মানে এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এগুলো সবগুলাই তো এইচ নিতে পারবো তিনটা করে, এগুলোকে তিনটা করে এইচ নিতে পারবে। মাঝখানে কার্বনের কোনো এইচ নেওয়ার ক্ষমতা নাই, কারণ চারটা হাতি পূরণ হয়ে আছে। তাহলে CH3 থাকলো চারটা, একটা কার্বন, ওই যে এটা। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এবার দেখো, এবার বলছে এটি দ্বারা কি নির্দেশ করে, কি নির্দেশ করবে? দেখো এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলাতে একটা করে কি, একটা করে কার্বন আছে, সিঙ্গেল বন্ড। এর দুইটা হাত পূরণ, সবগুলারই দুইটা হাত করে পূরণ আছে। তাহলে দুইটা হাত ফাঁকা আছে, দুইটা হাত পূরণ, কার্বনের চারটা হাত, তার মধ্যে দুইটা হাত পূরণ আছে, এরো 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 চারটারই। তার মানে দুইটা হাত ফাঁকা মানে কি, দুইটা করে হাইড্রোজেন নিতে পারবে। তার মানে কি CH2 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 CH2। এটা কি হবে? গ নাম্বারটা অ্যান্সার। দেখো সবগুলা CH2 সিঙ্গেল বন্ড আকারে আছে, এরকম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা একটু উপরের দিকে আর কি, মানে এটা এটার সাথে। এটাও খুব সহজ। দেখো এই জায়গায় কার্বন আছে, এই জায়গায় কার্বন আছে, এই জায়গাও কার্বন, এই জায়গাও কার্বন, তাহলে চারটা জায়গায় কার্বন আছে। কিন্তু এই জায়গায় ডাবল বন্ড আছে, এইভাবে দেওয়া মানে এটা ডাবল বন্ড। আর বাকিগুলা কি আছে? সিঙ্গেল বন্ড আছে। এই যে একটা ডাবল বন্ড আছে, আর বাকিগুলো সিঙ্গেল বন্ড, বাকিগুলো সিঙ্গেল বন্ড আছে। এখন চিন্তা করে দেখো, এই কার্বনের দুইটা হাত পূরণ, তার মানে বাকি হাত থাকে দুইটা, মানে H2। এই কার্বনের দুইটা হাত পূরণ, আর বাকি থাকে হাত দুইটা, তাই CH2। কিন্তু এই কার্বনের কথা চিন্তা করো, এই কার্বন, এই কার্বনের হাত কয়টা পূরণ? একটা, দুইটা, তিনটা, তিনটা পূরণ আছে, আর একটা একটা হাত বাকি আছে, তার মানে একটা এইচ আসবে। এখানেও কি এক দুই তিনটা হাত পূরণ আছে, তার মানে আর একটা হাতে একটা এইচ আসবে। তার মানে CH 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 ডাবল বন্ড CH CH2 CH ডাবল বন্ড C, আচ্ছা প্রথমটাই, প্রথমটাই CH ডাবল বন্ড CH, আর CH2 সিঙ্গেল বন্ড CH2। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? আজকের আমাদের লাস্ট দুইটা কোশ্চেন করে আমরা তারাবির ছুটি। একটু দেরি হয়ে গেছে যদিও মাঝখানে বন্ধ হওয়ার ফলে। এটা কি হবে? এটা দেখে কি মনে হয়? বেনজিন, এটা কি দেখে কি মনে হচ্ছে? দেখো ভালো করে হিসাব করে দেখবা, এখানে কি থাকবে? একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কার্বন থাকবে। আরে তিনটা অপশনই ছয়টা কার্বন। তার মানে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, ছয়টা জায়গায় কার্বন আছে, ছয়টা। এক দুই তিন চার পাঁচ ছয়, প্রত্যেকটারই দুইটা করে হাত পূরণ। তাহলে আর কয়টা হাত ফাঁকা থাকলো? প্রত্যেকটারই দুইটা হাত পূরণ আছে, আর দুইটা হাত ফাঁকা আছে। তার মানে দুইটা হাতে দুইটা করে হাইড্রোজেন থাকবে, দুইটা হাতে দুইটা করে হাইড্রোজেন থাকবে। তার মানে কি কার্বন আছে ছয়টা, তার ডাবল পরিমাণ আছে হাইড্রোজেন। তার মানে এটা কি হবে বলতো? C3C6H12। এটা কি হবে? C6H12। কার্বন হবে ছয়টা, আর হাইড্রোজেন হবে 12টা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? কিভাবে বন্ড লাইন স্ট্রাকচার হচ্ছে বুঝছো? ক্লিয়ার? ওকে, আজকে লাস্ট। এইটা কি হইতে পারে? এই জিনিসটা যদিও আমি শিখাই নাই, প্রতিস্থাপক শিখাই নাই।
এটা আমি শিখাইনি, তাই না? শিখাইনি। এইটা জিনিসটা হচ্ছে এরকম, এটা দেখো, মনে করো এইভাবে আছে, শুনো, যদি এই জায়গায় এরকম করে এইভাবে করে একটা হাত বের হয়, তাহলে বুঝবা এইখানকার একটা হাইড্রোজেনের জায়গায়, দেখো একটা কার্বন আসার কথা ছিল যদি এমনি এইভাবে রেখে দিতাম, কিন্তু এখানে যদি সিএল দেই তাহলে বুঝবো এইখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা সিএল আসছে, এইখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা সিএল আসছে, এখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা সিএল আসছে, একটা হাইড্রোজেনের জায়গায় একটা সিএল আসছে, একটা হাইড্রোজেনের জায়গায় একটা সিএল আসছে। মানে এখানে কার্বন না, কিন্তু এখানে কিন্তু ক্লোরিন আসছে। প্রতিস্থাপক মানে যখন এরকম করে প্রতিস্থাপক থাকবে, মনে রাখবা ওইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এই কথার অর্থ কি? নর্মালি দেখো, নর্মালি যদি আমার থাকতো এরকম, ভালো করে বুঝো, এটা নর্মালি তুমি আঁকতে পারবা, কার্বন কার্বন কার্বন, মনে করো 6টা কার্বন আছে, 6টা কার্বন এরকম করে আছে, এই যে 6টা কার্বন এরকম করে ছিল। এখন কি করছে, প্রত্যেক জায়গায় একটা করে কি আসছে বলতো, সিএল আসছে। তুমি সিএল গুলো দিয়ে দাও, এই জায়গায় সিএল, এই জায়গায় সিএল, এই জায়গায় সিএল, এই জায়গায় সিএল, এই জায়গায় সিএল দিয়ে দিলাম, ছয়, 6 জায়গায় 6, মানে 6 জায়গায় 6টা সিএল দিয়ে দিলাম। এখন তুমি দেখো কার্বনের কয়টা হাত হইছে, কার্বনের সবগুলোরই কিন্তু 3টা হাত পূরণ হয়ে গেছে। তাহলে আর কয়টা হাইড্রোজেন থাকবে? একটা, এটার একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর তো 3টা হাত পূরণ, আর একটা হাইড্রোজেন, কারণ হাত তো 4টা, তার মধ্যে 3টা হাত পূরণ, তাহলে একটা হাইড্রোজেন। অর্থাৎ মোট হাইড্রোজেন এবং কার্বন থাকলো 6টা করে, এবং ক্লোরিনও থাকলো 6টা করে। তার মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? C6H6Cl6। বুঝো নাই? এই বুঝছো কাহিনী কি? বুঝছো? মানে তুমি যখন দিবা, তোমার সিস্টেমটা বুঝছো কি? মানে কার্বন দিলাম মনে করো 6টা, কার্বন দিলাম 6টা, এরপরে যদি আমরা ক্লোরিন গুলা দেওয়া শুরু করি, ক্লোরিন গুলা দেওয়া শুরু করি, এর এর কাছে ক্লোরিন গেছে একটা, এর কাছে ক্লোরিন গেছে একটা, এখানে ক্লোরিন গেছে একটা, এখানে ক্লোরিন গেছে একটা, এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন একটা। কার্বনের তো হাত হচ্ছে 4টা, তার মধ্যে 3টা হাত ফিল আপ হয়ে গেছে, এই যে 1 2 3টা হাত ফিল আপ হয়ে গেছে। আর কয়টা হাত ফাঁকা? একটা। 4টা না, 4টার মধ্যে 3টা ফিল আপ, তাহলে আর একটা হাত ফাঁকা, ওই একটা হাতে হাইড্রোজেন। মানে যখন ফাঁকা যেটা থাকবে সেই জায়গায় ওই হাইড্রোজেনটা আমরা প্রবেশ করাবো। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে হাত যে ফাঁকা আছে ওগুলাতে হাইড্রোজেন গুলো ঢুকলো। তাহলে কার্বনও থাকলো 6টা, হাইড্রোজেনও থাকলো 6টা, ক্লোরিনও থাকলো 6টা। ক্লিয়ার? বুঝছো? তো ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার এই সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের এই এই পার্টেরই আমাদের আরো, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা শঙ্করায়ন এবং ডিগ্রি, এই দুটা আমরা নেক্সট ক্লাসে দিয়ে শুরু করব। সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।